আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকে হচ্ছে মেডিসিনের লেকচার 5 নাম্বার। এইটাতে তিনটা জিনিস আছে মেইনলি। একটা হচ্ছে জন্ডিস, আর একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, 2 নাম্বার হচ্ছে লিভার অ্যাবসেস। তো মোটামুটি সবগুলোই হচ্ছে আমাদের যে লিভার আছে বা যকৃৎ আছে সেটার সাথেই এই রোগগুলো জড়িত। তো প্রথমে আমরা জন্ডিস সম্পর্কে জানবো। জন্ডিস হচ্ছে একটা লক্ষণ। জন্ডিস কিন্তু কোনো রোগ না, রোগের লক্ষণ। তাহলে লিভারের মধ্যে বা আমাদের যে পিত্তথলি আছে, গল ব্লাডার, সেইখানে অথবা রক্তের আরবিসি কোষ যেটা আছে সেইখানে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে সাধারণত জন্ডিস হয়। তাহলে আমরা জন্ডিস এর ডেফিনেশনটা জানবো, শ্রেণী বিভাগ জানবো, কারণ জানবো, তারপরে আমরা চলে যাব হচ্ছে ভাইরাল হেপাটাইটিস যেটা। তাহলে আমি কিছু জিনিস লিখছি, এগুলো আপনারা একটু লিখে ফেলেন তাড়াতাড়ি। আমি একটু বলতেছি ওর সাথে সাথে। যে প্রথমে হচ্ছে জন্ডিসের আমরা একটা ডেফিনেশন লিখছি। ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন। এটা একটা হচ্ছে ক্লিনিক্যাল একটা অবস্থা, ক্যারেক্টারাইজড বাই ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন এন্ড স্ক্লেরা। স্ক্লেরা মানে আমাদের চোখের উপরে যে আবরণটা থাকে, হ্যাঁ, সাদা অংশটা চোখের উপরে, সেটা হচ্ছে স্ক্লেরা। আর স্কিন মানে তো চামড়া। ডিউ টু এক্সেসিভ বিলিরুবিন ইন দা ব্লাড, মানে যদি রক্তে বিলিরুবিনের পরিমাণটা বেশি হয়ে যায় নরমালের চেয়ে, তখন আমরা আমাদের স্কিনের যে বা স্ক্লেরার যে ডিসকালারেশন হয়, ইয়েলো কালারেশন হয়, সেটাকে আমরা, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি জন্ডিস। সাথে প্রস্রাবও হলুদ হতে পারে, তবে এখানে ওই জিনিসটা আসবে না। তাহলে কি কারণে হচ্ছে? রক্তে যদি বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। বিলিরুবিনের নরমাল লেভেল আমরা লিখছি যে 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডিএল, মানে প্রতি ডেসিলিটারে 0.3 থেকে 1 মিলিগ্রাম থাকলে সেটা আমরা নরমাল বলবো। ঠিক আছে? আচ্ছা, তো এই বিলিরুবিনের লেভেলের উপরে নির্ভর করে আমরা জন্ডিসটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ক্লিনিক্যাল জন্ডিস যদি বিলিরুবিন 3 এর বেশি হয়ে যায়, হ্যাঁ, 3 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়। আর সাব ক্লিনিক্যাল আমরা বলতেছি বিলিরুবিন যদি 3 এর কম থাকে কিন্তু নরমালের চেয়ে বেশি থাকে, মানে 1 এর চেয়ে বেশি, 1 বা 1.5, 2 থেকে লেস দেন 3 এরকম হয়, সেটাকে আমরা সাব ক্লিনিক্যাল জন্ডিস বলি। আচ্ছা, জন্ডিসের আরো একটা ক্লাসিফিকেশন আছে, ওটা আমি বলবো, লিখবো। এখন আমরা আসি যে জন্ডিসটা কেন হচ্ছে। আমাদের যে আরবিসি আছে বা লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকাটা সাধারণত 120 দিন বাঁচে, মানে 120 দিন পরে ও আলটিমেট ওর লাইফ স্প্যানটা শেষ হয়ে যায় এবং এটা নষ্ট হয়ে যায় আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বা লিভারে, অথবা আমাদের যে স্প্লিন বা প্লিহা, ওইখানে গিয়ে আরবিসিটা হয়ে যায়, ভেঙে যায়। আরবিসিটা ভেঙে গিয়ে ওখানে আমাদের থাকে হচ্ছে হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিনটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা জানি যে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে হিম মানে হচ্ছে আয়রন, আয়রন, আর গ্লোবিনটা হচ্ছে আমাদের প্রোটিন। তো হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, গ্লোবিনটা আলটিমেট কিন্তু রক্তের মধ্যে চলে যায়। আর এই আয়রন যেটা, যেটা, এই হিমটা আবার ভেঙে কিছু অংশ বিভিন্ন জায়গায় জমা হয়, যেমন ফেরিটিন হিসেবে আমাদের লিভারে জমা হইতে পারে, অথবা বিভিন্ন আলাদা কোষে জমা হয়। আচ্ছা, তো এই হিমের মধ্যে আবার একটা 4 পাইরল, মানে 4 পাইরল একটা রিং থাকে আর কি, 4 পাইরল রিং। এটা একটু জটিল জিনিস, যাই হোক। ওই রিংটা ভেঙে গিয়ে আমাদের বিলিভার্ডিন তৈরি হয়। প্রথমে বিলিভার্ডিন, এই বিলিভার্ডিনটা হয় হচ্ছে পরবর্তীতে বিলিরুবিনে রূপান্তরিত হয়। ঠিক আছে? এই বিলিরুবিনটা কি হয়? বিলিরুবিনটার যখন বিলিভার্ডিন থেকে যখন বিলিরুবিন তৈরি হয়,
এই বিলিরুবিনের পরিমাণটা যখন রক্তে অতিরিক্ত হয়ে যায়, মানে আমরা যেটা বললাম যে 3-এর বেশি হলে তখন আমরা ক্লিনিক্যালি জিনিসগুলো দেখতে পাবো, স্কিন স্ক্লেরা এগুলো কালো কালো হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কি বলে প্রস্রাব, যেটা ইউরিনও কিন্তু হলুদ হয়ে যাবে। মোটামুটি এটা। তাহলে আমাদের যে বিলিরুবিন যেটা তৈরি হয় সেটা লেখা শেষ হয়েছে মনে হয়, আমি একটু রক্ত থেকে এটা কিন্তু লিভারে যায় বিলিরুবিনটা। সেখানে আমাদের গ্লুকুরোনিক অ্যাসিড একটা আছে, গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে সে বাইন্ড করে, মানে আবদ্ধ হয়, তখন সেটাকে আমরা কনজুগেটেড বিলিরুবিন বলি, কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনটা লিভারে যে আমাদের বাইল তৈরি হয়, বাইল, হ্যাঁ বাইল, ওই বাইলটা আসে কোথায়, পিত্তথলিতে এসে জমা হয়। তো এই বাইলের সাথে বিলিরুবিনও চলে আসে, কনজুগেটেডটা, আনকনজুগেটেড। আচ্ছা, ওইটা আসার পরে আমাদের কিন্তু যে গল ব্লাডার আছে বা পিত্তথলি, তার সাথে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, মানে ডিউডেনাম যেটা আছে, ডিউডেনামের একটা সম্পর্ক আছে, রিলেশন। মানে আমাদের বাইলটা কিন্তু খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে ওইটাকে খাদ্য পরিপাকের জন্য কোথায় আসতে হবে? আলটিমেট কিন্তু আমাদের এই যে আমাদের ক্ষুদ্রান্ত্র বীরদান্ত্র এই জায়গাটাতে আসতে হবে। তাহলে আমাদের ডিউডেনাম আছে না, পাকস্থলী, পাকস্থলীর পরে আমরা জানি কি, মানে স্টোমাক, স্টোমাকের পরে ডিউডেনাম, ডিউডেনাম জেজুনাম, তারপরে আইলিয়াম। ডিউডেনামটা হচ্ছে ইউ আকৃতির, ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট। আমি ছবি আঁকবো, একটু লেখা শেষ হলে ছবি আঁকবো। তো ওই ইন্টেস্টাইনে যখন আসে তখন এটা ওইখানে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইউরোবিলিনোজেন হয়। এই ইউরোবিলিনোজেনের কারণে আমাদের যে স্টুল আছে, পায়খানা, সেটা কিন্তু হলুদ বর্ণের হয়। আবার এর ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন হয়, স্টার্কোবিলিনোজেন আবার ওইখানে ইন্টেস্টাইন থেকে আবার কিছুটা রক্তের শোষণ হয়, রক্তের শোষণ হয়ে সেটা আবার রক্তের মাধ্যমে পুনরায় সেটা আমাদের কিডনিতে যায়। কিডনিতে গেলে তখন সেটাকে আমরা, কিডনির মাধ্যমে যখন বের হয়ে যায় প্রস্রাবের, তখন আমরা সেটাকে বলি ইউরোবিলিনোজেন। সেজন্য প্রস্রাব কিন্তু হলুদ হয়। তো অতিরিক্ত হলে সেটা, যখন এই জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে হয় তখন সেটাকে আমরা বলি জন্ডিস। তাহলে আমরা একটু জিনিসটা দেখি। মানে এটা যদি আমাদের লিভার হয়, লিভার ধরেন, তো লিভারে কিন্তু আমাদের বাইল তৈরি হয়, বাইল তৈরি হয়ে এখানে আমাদের একটা পিত্তথলি থাকে, পিত্তথলিতে জমা হয়। এই পিত্তথলির সাথে আবার একটা সংযোগ থাকে, কার, সংযোগ থাকে হচ্ছে আমাদের এই, আমরা যদি এটা স্টোমাকটা আঁকি, স্টোমাকের পরে হচ্ছে ডিউডেনাম, হ্যাঁ, ডিউডেনামের এটা হলো সেকেন্ড পার্ট, আর এটা থার্ড পার্ট, এইদিকে চলে গেল। তো এই যে নালী, এই নালীটা এসে এখানে ওপেন করে। আলটিমেট কিন্তু এখানে যে সকল বাইল তৈরি হয় বা বাকি যেগুলো তৈরি হয় এনজাইম, এখানে বাইল থাকে। এটা হচ্ছে গল ব্লাডার, জিবি, এটা হলো লিভার, ঠিক আছে। এই এই নালী দিয়ে এখানে কিছু সময়ের জন্য আমাদের বাইলটা জমা থাকে, বাইল, তারপরে এটা খাদ্য পরিপাকের জন্য এই দিক দিয়ে এখানে চলে আসে। হ্যাঁ, তো যখন আমাদের আরবিসি গুলো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কোথায় ভাঙে, লিভারে গিয়ে ভাঙে, তখন আমরা বললাম যে আরবিসিটা ভেঙে তৈরি হয় কি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা আবার হিম, হ্যাঁ, হিম প্লাস গ্লোবিন। তো গ্লোবিন তো একটা প্রোটিন, ওইটা ইয়াতে থেকে যায় রক্তে। এই জিনিসটা আবার ভাঙে, ভেঙে তৈরি হয় হচ্ছে একটা, বললাম যে 4 পাইরোল রিং, পাইরোল রিং তৈরি হয়। এটা একটা অংশ হিমেরই, এই হিমের দুইটা অংশ, আর একটা হচ্ছে আয়রন, Fe,
আয়রন, আয়রন। এই আয়রনটা হচ্ছে আবার লিভারে ফেরিটিন হিসেবে জমা থাকে বা অন্যান্য টিস্যুতে ফেরিটিন পরবর্তীতে আবার যাতে ব্যবহার হইতে পারে। ঠিক আছে। আর এই 4 বাইনারি রিংটা যদি ভেঙে যায় তখন আমাদের তৈরি হয় হচ্ছে, প্রথমে আমি বললাম যে এটা বিলিভার্ডিন থেকে তৈরি হয় হচ্ছে বিলিরুবিন। খাতা লিখবেন আমার কথা শুনে, কারণ এখানে আমি লেখাগুলো অত ভালো হচ্ছে না। আমি যেটা বলতেছি যে 4 পাইরোল লিংকটা বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন হয়। আচ্ছা, এই কাজগুলো হচ্ছে কোথায়? লিভারে। তাহলে এই যে বিলিরুবিনটা তৈরি হলো, এটা কিন্তু এই যে বাইলের সাথে পরে এই গল ব্লাডারে চলে আসে। ঠিক আছে, গল ব্লাডারে কিছু সময় জমা থাকার পরে এইখানে আসে। এখানে এসে যখন কিছু ব্যাকটেরিয়ার সাথে যখন বিলিরুবিনের ইয়া হয় তখন সেটা স্টার্কো স্টার্কো বিলিরুবিন হয়, স্টার্কো বিলিরুবিন। এইটার জন্য আমাদের যেটা স্টুলটা হলুদ হয় এমনি নরমালি। স্টুলটা কি হয়? হলুদ হয়। আচ্ছা, আর এইখান থেকেই এই এর চারদিকে আবার রক্তনালিকা থাকে আমরা জানি, যেহেতু খাবারগুলো এখান থেকে শোষণ হয়, তাহলে এইটার সাথে আবার এই স্টার্কো বিলিরুবিনটাও, মানে বিলিরুবিনের একটা অংশ এখানে রক্তের মধ্যে আবার চলে আসে। এই রক্তটা আবার ঘুরে ফিরে কোথায় যায়? আবার কিডনিতে যায়। কিডনিতে আবার ওখানে ফিল্টার হয়। ফিল্টার হলে সেটা প্রস্রাবের সাথে যখন বের হয়ে যায় তখন আমরা বলি সেটাকে ইউরো বিলিরুবিন। তাহলে বিলিরুবিনের অনেকগুলো অংশ হলো। যখন পায়খানার সাথে বের হয় তখন স্টার্কো বিলিরুবিন, ইউরিনের সাথে বের হলে ইউরো বিলিরুবিন। আচ্ছা, ইউরো বিলিরুবিনের কারণে ইউরিন হলুদ বর্ণের হয়, আর এটার জন্য পায়খানা। তো যদি কোনো কারণে বিলিরুবিন এখানে না আসে তো অনেক দেখা যাবে যে পায়খানা সাদা বর্ণের হয়, ক্লে কালার, মানে মাটির মতো। ওইটা একটা ইয়ে আছে। অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা একটা জিনিস পড়বো, মানে যখন এখানে কোনো জায়গায় ব্লক থাকবে বা এখানে কোনো জায়গায় পাথর একটা হইলো, তখন কিন্তু এই যে এই দিক থেকে যে সকল বিলিরুবিন আসবে বা বাইল আসবে এগুলো কিন্তু এই ইন্টেস্টাইনের মধ্যে যাইতে পারবে না, মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনাম বা ক্ষুদ্রান্ত বীজাণু যাইতে পারবে না। যাইতে না পারলে খাবার পরিপাকও ঠিক মতো হবে না। আবার ওই যে আমাদের স্টুলের কালার যেটা হলুদ হওয়ার কথা ছিল সেটাও হবে না। এটাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে। একটা কথা আছে অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিস, এটা আমরা পড়বো ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে যে জন্ডিস হওয়ার বা একটা বিলিরুবিনটা কিভাবে তৈরি হচ্ছে তার মেকানিজমটা। হিমোগ্লোবিনটা ভেঙে হিম প্লাস গ্লোবিন, তারপর আয়রন প্লাস 4 পাইরোল রিং, এখান থেকে বিলিভার্ডিন থেকে বিলিরুবিন আবার কোথা থেকে আসতেছে এটা। তাহলে এই অতিরিক্ত বিলিরুবিন কখন তৈরি হবে? একটা তো এটা তো নরমাল প্রসেস। অ্যাবনরমাল হচ্ছে যখন, আচ্ছা এইখানে আমি বললাম যে বিলিরুবিন প্লাস গ্লুকোরনিক অ্যাসিড, একটা অ্যাসিড এর সাথে মিলিত হলে তখন সেটাকে আমরা কনজুগেটেড বিলিরুবিন বলি। কনজুগেটেড বিলিরুবিন, মানে এই কনজুগেশনটা করে হচ্ছে আমাদের লিভারের ভিতরে। আর বিলিরুবিনটা তৈরি হচ্ছে কোথায়? আসলে রক্তের মধ্যে যখন আরবিসিটা ভেঙে যায় তখন এইখান থেকে আমাদের এখানে কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে। কনজুগেটেড বিলিরুবিনটা পরে এইদিকে আসে নরমালি। কিন্তু যখন অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয় তখন ওই লিভার অনেক সময় কনজুগেশন করতে পারে না। তাহলে লিভারে যদি কোনো সমস্যা হয় তখন সেটা আমরা বলি হেপাটিক জন্ডিস। একটা কথা আসবে, হেপাটিক কথার অর্থ হচ্ছে লিভার। আর লিভারে আসলে আসতেছে কোথা থেকে? রক্ত থেকেই তো আসতেছে। আরবিসিটা রক্ত না, তাহলে রক্তটা ভেঙেই তো হয়। সেই জন্য অতিরিক্ত যদি আরবিসি ভেঙে যায়, তাহলে কিছু রোগ আছে যেখানে আরবিসিটা 120 দিনের আগেই ভেঙে যায়, অতিরিক্ত আরবিসি ভেঙে যায়, তখনও কিন্তু জন্ডিস হতে পারে। কারণ অতিরিক্ত আরবিসি ভাঙলে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হবে, এটা একটা।
আর একটা হচ্ছে যে লিভার কনজুগেশন করতে পারে না, মানে লিভারের সমস্যা, এইটা একটা জন্ডিস এইটার কারণে। আর একটা হচ্ছে যে এইখানে আসে কিন্তু এখান থেকে বের হয়ে এইদিকে আসতে পারে না, তখনও কিন্তু এই জিনিসগুলো আবার রক্তের মধ্যে চলে যায়। বিলিরুবিনটা মানে পেটে তো আসার কথা ছিল ক্ষুদ্রান্ত্র বীর্যান্ত্রে, কিন্তু ক্ষুদ্রান্ত্র বীর্যান্ত্রে আসতে পারে না কেন, বন্ধ রাস্তা, তখন সেটা আবার রক্তে শোষণ হয়ে যায়, আবার এইখানে কনজুগেশন না হলে আবার রক্তে চলে যায়, আবার এখানে অতিরিক্ত তৈরি হয়। তাহলে এই তিন কারণেই কিন্তু জন্ডিস হইতে পারে। তাহলে জন্ডিসের আমরা ভাগ করব, আর একটা ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি হেপাটিক, মানে লিভারে আসার আগেই, যে রক্ত লিভারে আসার আগে তাহলে কি ঘটনা ঘটে, অতিরিক্ত যদি রক্ত ভেঙে যায় আরবিসি, বা হেমোলাইটিক বলে। হেমোলাইটিক মানে লাইসিস মানে ভেঙে যাওয়া, আর হিমো মানে হিম মানে তো জানি আমরা। তাহলে এখানে কি কি আছে, আমাদের আছে কিছু রক্তে কিছু রোগ আছে যেগুলোর কারণে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, মানে আমাদের কিছু আরবিসিতে কিছু কনজেনিটাল মানে বংশগত বা জন্মগত কিছু ডিফেক্ট থাকে। ডিফেক্ট মানে সমস্যা আর কি। যেমন একটা আছে হেমোলাইটিক অ্যানিমিয়া, একটা আছে অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, মানে হেমোলাইটিক অ্যানিমিয়া, রক্ত ভেঙে যায়। তারপরে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, তারপরে সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা, SICKLE, সিকেল সেল, মানে এখানে আমাদের যে আরবিসি কোষটা শিকলের মতো, মানে নর্মাল গোল না হয় শিকলের মতো হয়ে যায়, তখন এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেজন্য এটাকে আমরা বলতেছি সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, একটা হলো হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। এই এগুলো হচ্ছে আরবিসি তে যদি কনজেনিটাল কিছু ডিফেক্ট থাকে তখন হয়। আর এছাড়া আমাদের কিছু ইনফেকশনের কারণে হতে পারে, যেমন আমরা বলি যে যখন কোনো ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন হয়, মানে ব্লাড যে আমরা দেই একজনের শরীর থেকে নিয়ে আরেকজনের, তখন যদি এটা না মেলে, ব্লাড গ্রুপিংটা না মেলে, তখন কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে রক্ত ভেঙে যায় আরবিসি গুলো। রক্তের গ্রুপিং আমরা যে পড়ছিলাম যে রক্তের আরবিসির উপরে অ্যান্টিজেন থাকে A B C, সেই অনুযায়ী আমরা রক্তের গ্রুপিংটা করি। তাহলে রক্তের যদি ঠিকমতো ট্রান্সফিউশন না হয় তখন সেই ক্ষেত্রে ভেঙে যাইতে পারে। তাহলে এটাকে আমরা বলি ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন, মানে ব্লাড ট্রান্সফিউশন ঠিকমতো হবে না। যেমন A গ্রুপের ব্লাড আমি B গ্রুপে দিলাম, বা এরকম একটা সমস্যা করলাম, তখন কিন্তু আরবিসিটা বেশি বেশি ভেঙে যাবে। আর একটা হচ্ছে আমাদের কিছু ইনফেকশন আছে, যেমন ম্যালেরিয়াতে হইতে পারে, হ্যাঁ ম্যালেরিয়াতে কিন্তু এই আরবিসি গুলো আক্রান্ত হয়। তারপর কিছু ড্রাগস আছে যেমন কুইনিন, এটা হচ্ছে ড্রাগস, এই ড্রাগস গুলোও কিন্তু অতিরিক্ত পয়জনিং, মানে ড্রাগস পয়জনিং হলে তখন ভেঙে যাইতে পারে অতিরিক্ত, মানে অতিরিক্ত তৈরি হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমাদের লিভারে আসার আগের ঘটনা এগুলো, এজন্য এটা হচ্ছে প্রি হেপাটিক। কেন সাউন্ড পাবে না কেন? এটা কি নিচে নেমে গেছে? সাউন্ড না পেলে তো আমার তো বলতো।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ ঠিক আছে। শোনা যাচ্ছে স্যার। সাউন্ড শোনা যাচ্ছে স্যার, কিন্তু ভিডিওটা ক্লিয়ার না। ভিডিও ক্লিয়ার না? ভিডিও তো ক্লিয়ার দেখা স্যার যাচ্ছে। একটু আনক্লিয়ার। ঠিকই তো আছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের, এগুলো হচ্ছে প্রি হেপাটিক কজ, মানে রক্তের মধ্যে যদি সমস্যা থাকে তখন এটা। এখন আসেন হেপাটিক কজ। হেপাটিক মানে কি? লিভারের সমস্যা। লিভারের সমস্যা কি কি হইতে পারে? এই লিভারের একটা সমস্যা আমরা পড়বো একটু পরে, যে ভাইরাল হেপাটাইটিস একটা। তাহলে এগুলোকে আমরা বলতেছি হেপাটিক। হেপাটিক জন্ডিস মানে লিভারের যদি সমস্যার কারণে জন্ডিস হয় তখন আমরা সেটাকে হেপাটিক জন্ডিস বলি। এটা 2 নাম্বার। তাহলে কি 1 নম্বরে আমরা লিখবো এখানে যে ভাইরাল হেপাটাইটিস বা অন্য কোনো কারণেও হেপাটাইটিস হইতে পারে। হেপাটাইটিস, হেপাটাইটিস মানে হচ্ছে লিভার এ ইনফেকশন বা ইনফ্লামেশন, তখন সেটাকে আমরা ভাইরাল হেপাটাইটিস বলি। ভাইরাস দিয়ে হলে ভাইরাল আর কি। এই তারপরে অ্যালকোহল যারা খায়, মদ খেলেও কিন্তু লিভারের সমস্যা হয়। হ্যাঁ, তখনও কিন্তু হইতে পারে, সেটারও একটা নাম আছে, এটা হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস একটা হয়। তারপরে একটা হচ্ছে লিভার সিরোসিস, মানে লিভার একদম নষ্ট হয়ে যায়, লিভারে ফাইব্রাস ব্যান্ড হয়। তাহলে আমরা লিখবো যে অ্যালকোহলিক হেপাটাইটিস। তারপরে লিভার সিরোসিস। আর হচ্ছে আমাদের কিছু ইনফেকশনের কথা বললাম, যে ভাইরাল ইনফেকশন হইতে পারে, আবার অন্য কোনো ইনফেকশনের কারণেও হইতে পারে। ইয়েলো ফিভার একটা আছে, এগুলো খুব একটা হয় না। ইয়েলো ফিভার আছে, হ্যাঁ, মোটামুটি এগুলা ভাইরাল হেপাটাইটিসের মধ্যে আমাদের ওগুলা চলে আসবে একটু পরে, যেগুলো পড়বো, যে হেপাটাইটিস এ বি সি। তারপরে আমরা পড়বো পোস্ট হেপাটিক, মানে লিভারের পরে যেটা দেখাইলাম, যে বাইল ডাক্টে যদি কোনো সমস্যা হয় নালিকাতে অথবা গল ব্লাডারে, এইদিকে এই গল ব্লাডারে বা এইদিকে যদি কোথাও সমস্যা হয়, মানে একটু আমি বলি, এটা হচ্ছে ডিউডেনাম। তো তাহলে ধরেন এখানে একটা পাথর হইলো, অথবা এখানে একটা টিউমার হইলো, ক্যান্সার, অথবা এইখানে একটা ক্যান্সার হইলো, তাহলে এই রাস্তাগুলো সব কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তখন সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জনিত। অবস্ট্রাকশন মানে কি? বন্ধ হয়ে যাওয়া রাস্তা, রাস্তা বন্ধ হয়ে যাওয়াকে অবস্ট্রাকশন বলে। হ্যাঁ, বাধা পাবে, মানে জিনিসটা এখানে আসতে পারবে না। এখন যদি এইখানে জমা থাকে, এর চারদিকে আবার রক্তনালিকা থাকে, হ্যাঁ, তো এইটা যদি এইদিকে আসতে না পারে, ও তো এক জায়গায় না এক জায়গায় যাইতে হবে, তখন কি করে? বিলিরুবিনটা আবার ঘুরে রক্তে আসে, তখন ওই আমাদের যে পায়খানার সাথে বের হয়ে যাওয়ার কথা, তারপরে প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার কথা, ওইটা আর বের হয়ে যাচ্ছে না, এইখানে জমা হচ্ছে, রক্তে আরো বেশি পরিমাণে আসতেছে। এইগুলো হচ্ছে, এই জন্য বলছি পোস্ট মানে কি? পরে, মানে লিভারের পরে কি আছে? গল ব্লাডার বা এইদিকে যেটা আছে, যে সকল জায়গা আছে, ওই সকল জায়গা যদি কোনো একটা প্রতিবন্ধকতা থাকে, তখন আমাদের সেটাকে আমরা বলি পোস্ট হেপাটিক। তাহলে
এই জায়গাটাতে আবার একটা কি থাকে, আমাদের প্যানক্রিয়াস থাকে না, অগ্নাশয়টা কিন্তু অগ্নাশয়ের মাথাটা এখানে থাকে, অগ্নাশয় থেকে এইদিকে একটা নালিকা আসে, আর এইখান থেকে যে নালিকাটা আসছে ওই দুইটা একসাথে মিলে তারপরে এখানে ঢোকে। তাহলে এই যে প্যানক্রিয়াসের মাথায় যদি ক্যান্সার হয়, অথবা এইখানে যদি ক্যান্সার হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, অথবা যদি গল ব্লাডারে ক্যান্সার হয়, অথবা এদিকে পাথর হয়, তখন কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। ঠিক আছে? তাহলে কি কি পাইলাম আমরা এখানে? হ্যাঁ, এটা 3 নাম্বার। গল ব্লাডারে যদি পাথর হয়, হ্যাঁ, গল ব্লাডার স্টোন পাথর, তারপরে গল ব্লাডারে যদি কার্সিনোমা হয়, গল ব্লাডারে ক্যান্সার, তারপরে যেটা বললাম যে যদি সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, ডিউডেনাম এ যদি ক্যান্সার হয়, ঠিক আছে, এখানে ক্যান্সার হলে হতে পারে, অথবা প্যানক্রিয়াস হেড, হেডে যদি প্যানক্রিয়াসের হেডে যদি একটা ক্যান্সার হয় বা কার্সিনোমা হয়, তখন কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিসের মোটামুটি একটা কারণ। তাহলে এই যে আমরা কারণগুলো বললাম, সবগুলোর কিন্তু চিকিৎসা করতে হবে জন্ডিসের জন্য। তো মেইনলি এগুলো হচ্ছে সার্জিক্যাল, মানে এগুলো সার্জারি ছাড়া হবে না। বা লিভারের যে সকল সমস্যা, এগুলো বড় হসপিটাল ছাড়া, যেমন লিভার সিরোসিস হয়ে গেলে বা ইয়া হয়ে গেলে করতে হবে। তারপরে হচ্ছে আমাদের রক্তের যে সমস্যাগুলো, রক্তের সমস্যাগুলো সাধারণত এগুলা হেমাটোলজি, যারা হেমাটোলজিস্ট আছে, থ্যালাসেমিয়া নিয়ে যারা চিকিৎসা করে, মানে প্যানক্রিয়াসের হেডে ক্যান্সার হলে, আমি উল্টাপাল্টা করে লিখছি আর কি। তো আমাদের আন্ডারে, মানে আমি চেম্বারে হোক বা ইয়াতে, কিসের কোনটার চিকিৎসা আমরা করতে পারবো, বাকিগুলো আসলে আমরা যদি চিন্তা মনে হয় যে এরকম এরকম, তাহলে আমরা পাঠাই দিব। বাকি আমরা ভাইরাল হেপাটাইটিস যেটা আছে ওইটার আমরা ইয়া করতে পারি। তাহলে একটা জন্ডিসের রোগী কি কি নিয়ে আসে সাইন সিমটম? তাহলে এক নাম্বার তো এক নাম্বার হচ্ছে ইয়েলো কালারেশন অফ, আমরা বললাম যে আই মানে চোখ, চোখের যে স্ক্লেরা, তারপরে স্কিন, তারপরে ইউরিন, ইউরিনটা যদি হলুদ হয়ে যায়, তারপরে যেহেতু একটা যদি ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশনের কারণে হয়, তখন সে ফিভার নিয়ে আসবে, জ্বর থাকবে, তারপরে জ্বরের সাথে কাঁপুনি থাকতে পারে, রাইগর, রাইগর্স মানে কাঁপুনি, তারপর খাইতে মন চাবে না মানে অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা আর কি। তারপর ওয়েট লস, মানে যদি কারো ক্যান্সার হয় সেক্ষেত্রে তো ওজন কমে যাবে, ক্যান্সার গুলোতে ওয়েট লস হয়। তারপরে হচ্ছে আমাদের এই জায়গাটা আমরা বলতেছিলাম যে রাইট হাইপোকন্ড্রিয়াম, হ্যাঁ, 9টা অঞ্চলে যে ভাগ করছিলাম, তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ামে যদি ব্যথা হবে, পেইন, পেইন ইন রাইট, লিভারে ব্যথা আর কি, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, 9টা রিজনের মধ্যে এইটা একটা কিন্তু, হ্যাঁ, রাইট হাইপোকন্ড্রিয়াক, RIT আমি সংক্ষেপে লিখছি। তারপরে এই যে অবস্ট্রাকটিভ জন্ডিসে কিন্তু যাইতে পারবে না বাইল, তখন কি হবে? আমরা বললাম যে স্টুলটা হলুদ হবে না, তখন কি হবে? পেল হবে, পেল মানে সাদা,
এল স্টুল, সাদা রঙের স্টুল। এছাড়াও আর কি কি আরো অনেকগুলা আছে, এই মোটামুটি এগুলা আসবে। ফিভার থাকবে, ম্যালেজ থাকবে, মানে শরীরে ব্যথা ট্যাথা থাকবে, মানে ব্যথা শরীরে ব্যথা, মাসেলে ব্যথা, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এই জিনিসগুলো নিয়ে আসবে। এছাড়া আমরা যেটা বললাম যে পেটের ওইখানে, প্যানক্রিয়াসের ওখানে যদি ক্যান্সার হয় তাহলে ওইখানে ব্যথা হবে, হ্যাঁ, জ্বর থাকবে, এগুলো নিয়ে আসবে। আচ্ছা, লিভারের যে কোনো রোগের জন্য আমাদের কিছু পরীক্ষা আছে, হ্যাঁ, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা লিভারের ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট কিছু আছে। এক নম্বরে আমরা দেখব সেরাম বিলিরুবিনটা দেখব আসলে কি জন্ডিস হয়েছে কিনা। লিভারে কোনো সমস্যা হলেই তো সেরাম বিলিরুবিন, যেটা রক্তের বিলিরুবিন, এটা বেড়ে যাবে। সেরাম বিলিরুবিন একটা দেখব। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে এএল টি, একটা এনজাইম আছে এটা। তারপরে এএস টি, বা এগুলো আরো নাম আছে, এসজিপিটি হিসেবেও পাওয়া যায়, এসজিপিটি, তারপরে এসজিওটি, হ্যাঁ, এই যে এনজাইম যেগুলো আছে এগুলো। তারপরে আছে এএলপি, অ্যালকালাইন ফসফেটেস, এটা হচ্ছে অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, আর অ্যাসপার্টেট অ্যামিনো ট্রান্সফারেজ। তারপরে আমরা দেখব হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন টাইম একটা দেখি, হ্যাঁ। আমাদের লিভারের মধ্যে কিন্তু এই প্রোথ্রম্বিনটা তৈরি হয়, আমাদের কিছু ক্লটিং ফ্যাক্টর আছে রক্ত জমাট বাঁধার জন্য, তার মধ্যে একটা হচ্ছে প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটা ওখানে তৈরি হয় লিভারে, তাহলে লিভারে কোনো সমস্যা হলে প্রোথ্রম্বিন টাইমটা বেড়ে যাবে। আবার অ্যালবুমিন যেটা আছে, সেরাম অ্যালবুমিন, একটা প্রোটিন না রক্তের, অ্যালবুমিন গ্লোবুলিন, তো অ্যালবুমিনটাও কিন্তু লিভারে তৈরি হয়, তাহলে লিভারে কোনো সমস্যা হলে এই অ্যালবুমিনের ঝামেলা হবে। তাহলে আমরা যদি একটা লিভারের সমস্যার কথা চিন্তা করি তাহলে আমাদের এই পরীক্ষাগুলো দিতে হবে, হ্যাঁ। আর আমরা দিতে পারি আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, পেটের আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি। এগুলো দিলে মোটামুটি একটা আমরা লিভারের যদি কোনো রোগ থাকে সেটা আমরা ধরার চেষ্টা করব। প্রোথ্রম্বিন টাইম, এছাড়া সিটি স্ক্যানও করা যায়, সিটি স্ক্যান। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন করে আর কি। মোটামুটি আমরা এই পরীক্ষাগুলো করলে। আর ভাইরাল হেপাটাইটিস যখন আমরা চিন্তা করব তখন কিছু ভাইরাল মার্কার আছে, হ্যাঁ, ভাইরাল মার্কার, এই ভাইরাল মার্কার গুলো দেখতে হবে। ভাইরাল মার্কারের মধ্যে তাহলে ভাইরাল মার্কার যেমন আমরা দেখি এইচবিএস এজি অ্যান্টিজেনটা দেখি। তারপরে হচ্ছে এটা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য, তাহলে হেপাটাইটিসের আমি পরীক্ষাগুলোর নাম এখানেই বলে দিচ্ছি। হেপাটাইটিস বি, বি এর জন্য আমরা এইচবিএস এজি অ্যান্টিজেন করতে পারি। তারপরে এন্টি, মানে এইটার বিরুদ্ধে যে অ্যান্টিবডি আছে সেটা আমরা দেখতে পারি, এন্টি এইচবিএস এজি অ্যান্টিবডি।
তারপরে হচ্ছে হেপাটাইটিস এ বা ই হলে, হ্যাঁ হেপাটাইটিস এ বা ই হলে আমরা দেখি হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি, মানে আমাদের শরীরে যখন একটা ভাইরাস ঢোকে সেটা কিন্তু অ্যান্টিজেন হিসেবে ঢোকে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই যে হেপাটাইটিস এ ভাইরাস যদি ঢোকে তার বিরুদ্ধে অ্যান্টি হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি তৈরি হবে, ওইটা আমরা দেখবো। আবার অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস অ্যান্টিবডি, ই ভাইরাস যদি হয় সেই ক্ষেত্রে আমরা দেখব, ঠিক আছে। তারপর আর একটা কি আছে, হেপাটাইটিস সি আছে একটা, হেপাটাইটিস সি এর জন্য আমরা দেখব অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি, এগুলা দেখ, এগুলো হচ্ছে ভাইরাসের জন্য ভাইরাল মার্কার গুলো দেখবো। আমি যদি চিন্তা করি যে হয়তোবা তার হেপাটাইটিস ভাইরাসের কারণে হয়েছে, তখন এইগুলা করবো। সাথে আলট্রাসোনোগ্রাম করবো। আলট্রাসোনোগ্রাম হলে কি হয়, ভাইরাল ইনফেকশন হলে আলট্রাসোনোগ্রামে লিভারটা বড় হয়ে যায়, লিভারের সাইজ বড় হয়ে যায়। এই মোটামুটি হচ্ছে এগুলো ইনফেকশন। তো এই ভাইরাল ইনফেকশনে কিন্তু আমি আর এগুলো বলবো না, এই একই জিনিস আবার বলা যাবে না, এইটাই থাকবে ভাইরাল ইনফেকশন। মানে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করব, হেপাটাইটিস এ এর ক্ষেত্রে কি করব, ই এর ক্ষেত্রে কি করব, সি এর ক্ষেত্রে কি করব, এই মোটামুটি এইটা। তাহলে আমাদের এখন ভাইরাল হেপাটাইটিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের আন্ডারে, আমরা এটা ইয়া করতে পারবো। তাহলে হেপাটাইটিস ভাইরাস কাকে বলে, যে সকল ভাইরাস লিভারকে বেশি আক্রান্ত করে সেগুলাই হচ্ছে হেপাটোট্রপিক ভাইরাস বা হেপাটাইটিস। তাহলে লিভারের ইনফেকশনকে তখন আমরা বলি হেপাটাইটিস। কি কি ভাইরাস আছে, হেপাটাইটিস আছে হচ্ছে আমাদের এ ভাইরাস আছে, হেপাটাইটিস এ। তারপরে আছে হেপাটাইটিস বি, তাই ইটা আগে লিখলাম কারণ এই দুইটা হচ্ছে আমাদের ফিকো ওরাল। ফিকো ওরাল মানে খাবার বা হাত পরিষ্কার না থাকলে খাবারের মাধ্যমে, পায়খানার মাধ্যমে ছড়ায়, এই দুইটা পানির মাধ্যমে। এই আর বাকি থাকলো আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। এরা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়, বেশি মেইনলি হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়, রক্তের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খাবার, পানি, তারপরে খাবার, হাত পরিষ্কার না থাকলে মানে পায়খানার মাধ্যমে, ফিকো ওরাল রুট, ফিকো মানে পায়খানা আর ওরাল মানে মুখ, এইভাবে ছড়ায়। আর এই দুইটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে যদি আমরা দেখি যে কারো একটা ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে, মানে রক্ত নিছিল কিছুদিন আগে, অথবা ওই যারা নেশাখোর আছে, নেশাখোররা কি করে, একই সিরিঞ্জ দিয়ে একাধিক জন কি করে ইনজেকশন করে, তো তাই দেখা যায় যে আরেকজনের কাছ থেকে আরেকজনের ছড়াই যেতে পারে সেটা। আবার এগুলো হচ্ছে যে মায়ের কাছ থেকে বাচ্চার শরীরে যাইতে পারে, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। তো এই হিস্ট্রি গুলো হচ্ছে থাকলে তখন আমরা হেপাটাইটিস বি বা সি চিন্তা করব। আর যদি থাকে যে ধরেন ওই এরকম কোনো হিস্ট্রি নাই, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কিছু খাবার খাইছে বা ইয়া হয়েছে, বাড়ির কয়েকজন আক্রান্ত হয়েছে, এরকম জন্ডিস হয়েছে, হ্যাঁ, বা একজনের ছিল পরে আরেকজনের হয়েছে, এইরকম একটা যদি হিস্ট্রি থাকে তখন আমরা এ বা ই চিন্তা করব, ঠিক আছে। না আচ্ছা, এইটা মোটামুটি হলো, আর বেশি সময় লাগবে না, আমি একটু আসতেছি, একটু 10 মিনিট আমাকে টাইম দিন। তাহলে আমরা ভাইরাল হেপাটাইটিসটা পড়তেছিলাম। যেটা বললাম যে দুইটা হেপাটাইটিস এ আর ইটা হচ্ছে আমাদের ফিকোরাল রুটে, মানে দূষিত খাবার, দূষিত পানি, হ্যাঁ, এটার মাধ্যমে ছড়ায়।
আর বাকি দুইটা হচ্ছে রক্ত মা থেকে বাচ্চার শরীরে, অথবা ওই আমাদের কি বলে ড্রাগ অ্যাবিউজ যদি করে, মানে যারা নেশাখোর, যারা ড্রাগস নেয়, তো একই সিরিঞ্জ থেকে ওরা একাধিক জন ড্রাগস নেয়, সেই ক্ষেত্রে বি আর সিটা ছড়াইতে পারে। তাহলে বি আর সিটা কিন্তু খারাপ, বি আর সিটা খারাপ। সিটাতে ওই কয়েকদিন আগে সি এর একটা নোবেল পুরস্কার পাইলো না সি এর জন্য, যে সি এর ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। তো এরা হয়ে গেলে সমস্যা, সমস্যা মানে এই বি আর সি অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে, মানে শরীরে থাকে কিন্তু লিভারের ওইরকম কোনো ক্ষতি করে না, তখন সেটাকে আমরা সুপ্ত অবস্থা বলি। আর কোনো কোনো সময় ওরা অ্যাক্টিভ, সক্রিয় থাকে। সক্রিয় থাকলে তখন কিন্তু লিভার আস্তে আস্তে লিভারের কোষগুলো নষ্ট হয়ে যায়, এবং দেখা যায় কি যে লিভার সিরোসিস হয়। লিভার সিরোসিস মানে কি, লিভার ছোট হয়ে যায় এবং লিভারের যে নর্মাল টিস্যু থাকে ওই টিস্যুটা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যায়, মানে ফাইব্রাস টিস্যু ওখানে বেশি জমা থাকে এবং লিভারের যে কোষগুলো হেপাটোসাইট এগুলো নষ্ট হয়ে যায়। তো তখন কিন্তু এটা হয়। তো হেপাটাইটিস বি বি চেয়ে সিটা বেশি খারাপ, কারণ সি এর এখনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, আর বি এর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। যদি আমরা ভ্যাকসিন দেই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। আর হয়ে গেলেও অনেক সময় কি হয়, বিটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে। সুপ্ত অবস্থায় এমনও হতে পারে যে হওয়ার পরে কিছু রোগী থাকে যে কিছুদিন পর, 2-3 মাস পর আবার তার নেগেটিভ আসে, মানে এমনিতেই জিনিসটা ভালো হয়ে যেতে পারে। আবার কারো হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় মানে কি সারা জীবন শরীরে থাকে কিন্তু কোনো ক্ষতি করে না, ঠিক আছে। ওই ওই ক্ষেত্রে ওকে ফলো আপে রাখতে হয়, লিভার ফাংশন টেস্ট গুলো হয়তো 2-3 মাস পর করাইতে হয়, যে কোনো লিভারে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই আর কি। যা আর কারো আছে অ্যাক্টিভ, মানে সক্রিয় থাকে ভাইরাসটা। ভাইরাস সক্রিয় থাকলে কি হয়, লিভারের সমস্যা হয়, যেগুলা আমি বললাম। আর সিটা কিন্তু খারাপ, সিটা সাধারণত সুপ্ত অবস্থায় খুব কম থাকে কারণ এটা সক্রিয় থাকে। সিটা হলে খুবই খারাপ এবং এটা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর বিতে লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। এতক্ষণ যে লিখলাম এগুলো সব লিভারের পরীক্ষা, ইনভেস্টিগেশন যেগুলো লিখছিলাম এগুলো লিভারের। আচ্ছা, আর এ আর ই যেটা বললাম, এ আর ইটা হচ্ছে নরমালি ভালো হয়ে যায়, ঠিক আছে। নরমালি মানে এটা হচ্ছে স্পন্টেনিয়াস, ধরেন খুব খারাপ একটা ভাইরাস না, এটার হিস্ট্রিটা হচ্ছে এরকম থাকবে যে কোনো খাবার খাওয়ার পরে বা পানি কারণে হয়েছে, এবং একটা হিস্ট্রি থাকবে যে তার জন্ডিস হওয়ার আগে 2-3 দিন বা 4-5 দিন তার একটা জ্বর জ্বর ভাব ছিল, অথবা জ্বর ছিল, সাথে শরীর ব্যথা ছিল, হ্যাঁ, অথবা পায়খানার ডায়রিয়া ছিল, এরকম সমস্যা থাকতে পারে, ডায়রিয়া, ভমিটিং, কারণ ফুড পয়জনিং এর কারণে হলে এরকম, পানির পয়জনিং এর কারণে। তো এইরকম একটা হিস্ট্রি দেওয়ার পরে রোগী বলবে যে আমার কয়েকদিন থেকে জন্ডিস, মানে চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে গেছে, তখন আমরা চিন্তা করবো যে সেটা তাহলে হেপাটাইটিস এ বা ই এর কারণে হতে পারে। তখন আমরা ওই পরীক্ষাগুলো দিব, অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি, তারপরে অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস অ্যান্টিবডি দিলেই আমাদের যদি এগুলো পজিটিভ আসে তাহলে আমরা ধরে নেব এ আর ই। তাহলে এ আর ই এর চিকিৎসাটা হচ্ছে, আমরা সাধারণত এগুলাতে কোনো খুব একটা ওষুধ লাগে না। জ্বরের জন্য জাস্ট আমরা রোগীকে প্যারাসিটামল বা নাপা জাতীয় দিব, গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ দিব, এগুলো তো সবাই পারেন কিভাবে দিতে হয়। বাকি এইখানে যেটা করতে হয় সেটা হচ্ছে রোগীকে কিছু অ্যাডভাইস দিতে হয়। অ্যাডভাইসের মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে বেড রেস্টে থাকতে হবে রোগী, মানে পূর্ণ বিশ্রামে থাকবে ওই কয়দিন, যেই কয়দিন তার জন্ডিস থাকবে। 1। 2 নাম্বার হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে ফল মূল এগুলো খাবে, পানি সমৃদ্ধ খাবারগুলো খাবে, তারপরে প্রচুর পরিমাণে পানি খাবে, বেড, হ্যাঁ হ্যাঁ আখ খাবে, মানে রসালো যে সকল ফল আছে বা এ আছে এগুলো বেশি বেশি খাবে, বিশ্রামে থাকবে, জ্বর আসলে প্যারাসিটামল খাবে, এই জাস্ট এগুলা। আর প্রচুর পরিমাণে পানি খাবে, নরম নরম খাবার খাবে। এই দেখা যাবে যে তার কিছুদিনের মধ্যে এই জন্ডিস এমনি এমনি চলে গেছে, ঠিক আছে, এ আর ই এর ক্ষেত্রে হলে। আর বি এর ক্ষেত্রেও যদি অ্যাক্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম দিকে তার জন্ডিস যেগুলো থাকবে তখন আমরা তাকে এই একই ট্রিটমেন্ট দিব, বিশ্রাম দিব, মানে এতক্ষণ যেগুলো বললাম এগুলো দিব।
দেওয়ার পর বি এর জন্য আমরা ওই এসবিএস এজি টেস্টটা করাবো বা এনটি এসবিএস এজি অ্যান্টিবডিটা করাবো। করার পরে যদি বি পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা রোগী কাউন্সিলিং করবো যে দেখেন আপনার এটা হয়তো, আচ্ছা সেক্ষেত্রে ও একটা হিস্ট্রি দিবে যে এটা কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায়, মানে যাদের খারাপ অভ্যাস আছে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে, মানে পার্টনারের কাছ থেকে একজনের কাছ থেকে আরেকজনে ছড়াইতে পারে। তো এই ধরনের কিছু হিস্ট্রি তার দিবে, ব্লাড ট্রান্সমিশন হিস্ট্রি অথবা ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি, অথবা মায়ের ছিল বাচ্চার হয়েছে, অথবা পার্টনারের ছিল হয়ে গেছে, এইরকম কিছু হিস্ট্রি দিলে তখন আমরা চিন্তা করবো যে আসলে হেপাটাইটিস বি বা সি হতে পারে। হেপাটাইটিস বি বা সিটা কিন্তু বেশি কমন নয়, বিটা কমন। বি হলে আমরা যেটা বললাম যে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা ওই নর্মাল ট্রিটমেন্ট গুলো তাকে দিব, দেওয়ার পরে ওনাকে একটা বলবো যে আপনি দেখেন এটা আপনি 2-3 মাস দেখেন, যদি কোনো সমস্যা না হয় পরে আপনি আবার পরীক্ষাটা করেন, হয়তো নেগেটিভ হয়ে যেতে পারে। মানে যে রুগীকে এগুলো বুঝাইতে হবে যে অথবা আপনার এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে সারা জীবন, এটা। আর যার অ্যাক্টিভ স্টেজে যারা আসে তারা কিন্তু মানে লিভার ফেইলিওর নিয়ে আসে। লিভার ফেইলিওরের যে সকল সমস্যা থাকে, যেমন লিভার থেকে ওই বিলিরুবিনটা বা ইনফেকশনটা অবশ্য ব্রেনে যায়, ব্রেনে গেলে সে ব্রেনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে, মানে কনফিউশন, ডিলিরিয়াম বা অজ্ঞান হয়ে আসতে পারে। হ্যাঁ, অনেকে আছে একদম পেটে পানি জমে যায়, হ্যাঁ, অ্যাসাইটিস। লিভার কিন্তু ওই অ্যালবুমিন গ্লোবুলিন যখন তৈরি হয় না তখন পানিটা রক্ত থেকে বের হয়ে আমাদের পেটের মধ্যে জমা হয়, তখন এগুলো নিয়ে আসতে পারে। কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আসলে তখন আমরা ধরে নিব যে তাহলে তার ওইটা অ্যাক্টিভ স্টেজে আছে, এটার ট্রিটমেন্ট তাহলে ভালো জায়গায় করাইতে হবে। হ্যাঁ, এইভাবে রোগীকে করতে হবে মোটামুটি। হ্যাঁ, ভাইরাল হেপাটাইটিসে এইটাই। তবে মেইন হচ্ছে সাধারণত কিন্তু এ আর ইটা দিয়েই বেশি হয় আমাদের এদিকে। তো সেই ক্ষেত্রে ওই ট্রিটমেন্টটা আমরা করবো, নাপা দিব, প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ওষুধ। সেই ক্ষেত্রে আমরা কোনো ভিটামিন একটা দিতে পারি রোগীকে। হ্যাঁ, আচ্ছা, কিছু ওষুধ দেওয়া যাবে না। হ্যাঁ, হেপাটাইটিস হলে কিছু ওষুধ দেওয়া যাবে না, যেমন আমরা ওই যে সিডেটিভ পড়ছিলাম না কিছু, তারপরে এই ওষুধগুলো কিন্তু দেওয়া যাবে না, দিলে বেড়ে যেতে পারে আচ্ছা, জন্ডিস অবস্থায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন কনস্টিপেশন না হয়, মানে রোগীর যেন কষা পায়খানা না হয়, পায়খানা নরম রাখতে বলবো রোগীকে। হ্যাঁ, মোটামুটি এগুলো হচ্ছে কথা। আর একটা জিনিস আছে লিভার অ্যাবসেস, এটা কিন্তু লিভার অ্যাবসেস, যেটা অ্যাবসেস মানে হচ্ছে ঘা, মানে একটা পুষ সমৃদ্ধ একটা ব্যাগ আর কি। হ্যাঁ, ফোড়া লিভার, এটা যদি লিভারে হয় তখন আমরা সেটাকে লিভার অ্যাবসেস বলি। হ্যাঁ, ফোড়া। তাহলে লিভার অ্যাবসেস আমাদের দুই ধরনের আছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, মানে পায়োজেনিক একটা লিভার অ্যাবসেস আছে, পায়োজেনিক। পায়োজেনিকটা সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হয়। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের দুইটা ব্যাকটেরিয়া আমরা নাম মনে রাখবো, ইকোলাই, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই মিলারি, আর একটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস অ্যামোবিক। ওই যে আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি পড়ছিলাম না, ওই অ্যামিবিক যে অ্যামিবিয়া, তারপর হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, যেটা ওই জিনিসটা দিয়ে কিন্তু লিভারেও অ্যাবসেস হইতে পারে। মানে ওই ডিসেন্ট্রি করার পরে বা আমাশয় করার পরে ও পেট থেকে লিভারেও চলে যাইতে পারে, তখন কিন্তু লিভার অ্যাবসেস করবে। হ্যাঁ, এটা হচ্ছে এন্টাময়বিয়া হিস্টোলাইটিকা দিয়ে হয়। আচ্ছা, এই দুই ধরনের লিভার অ্যাবসেস নিয়ে সাধারণত রোগী আসে।
এটা ব্যাকটেরিয়া দিয়ে, আর এটা হচ্ছে প্যারাসাইট, একটা প্যারাসাইট এন্টারোস্টোরি। তাহলে আমরা এই দুইটার একটা পার্থক্য পড়বো, পার্থক্যটার মধ্যে আমরা সবকিছু জিনিস পড়ে ফেলবো মোটামুটি। পায়োজেনিক আর এটা হচ্ছে অ্যামিবিক। তাহলে 1 নম্বরে আমরা কোনটা লিখবো, যেটা দিয়ে হয় এতক্ষণ আমি যেটা লিখলাম ওইটা 1 নম্বর পার্থক্য, ঠিক আছে? ওটা আপনারা লিখে নেবেন খাতায়, এই ঘরটা ফাঁকা রাখেন, পরে লিখবেন। 2 নাম্বার হচ্ছে এই পায়োজেনিক লিভার অ্যাবসেসে সাধারণত জ্বরটা বেশি থাকে, অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার থাকে, সাথে থাকে কাঁপুনি, রাইগোর, রাইগোর মানে শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসবে। আর এইখানে হাই গ্রেড থাকবে না, মডারেট ফিভার থাকবে। তাহলে এইখানে কিন্তু একটা ডিসেন্ট্রির হিস্ট্রি থাকবে, ডিসেন্ট্রির একটা হিস্ট্রি থাকতে পারে, রোগীর মনে করেন আমাশয় হয়েছিল কয়েকদিন আগে বা এরকম, এখানে কিন্তু ওই রকম থাকবে না, নো হিস্ট্রি অফ ডিসেন্ট্রি, ওইরকম কথা না। নিচের দিকে আচ্ছা, এখানে একটা আলট্রাসোনোগ্রামের একটা ইয়া থাকবে, ফাইন্ডিং থাকে, আলট্রা করলে যেটা হয়, এটা যদিও দরকার নাই, এইখানে কিন্তু মাল্টিপল মানে অনেকগুলা ছোট ছোট অ্যাবসেস দেখা যায় লিভারে, পায়োজেনিক মাল্টিপল স্মল অ্যাবসেস। আর এখানে যেটা হয় একটা সিঙ্গেল লার্জ অ্যাবসেস থাকবে। আচ্ছা, এই পার্থক্যটার নিচে কিছু কথা লিখতে হবে, যেটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে এখানে রোগী হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে দুইটার ক্ষেত্রেই ব্যথা থাকবে, মানে লিভারে ব্যথার একটা হিস্ট্রি দিবে, ঠিক আছে? ব্যথার হিস্ট্রি থাকবে, রোগীর জন্ডিস নিয়ে আসতে পারে, যেহেতু লিভারে একটা অ্যাবসেস হয়েছে, তাহলে জন্ডিস, তারপরে এখানে ব্যথা, তারপরে হচ্ছে ক্ষুধামন্দা মানে খাবার ঠিক মতো খেতে পারবে না, ওয়েট লসের হিস্ট্রি থাকবে, বমি থাকতে পারে, এই জিনিসগুলো দুইটার ক্ষেত্রেই থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর দুইটার ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা করব। পরীক্ষাটা করে হচ্ছে ধরেন এখানে প্রধান যদি আমরা ধরতে চাই, আলট্রাসোনোগ্রাম করলেই মোটামুটি অ্যাবসেসটা ধরা যায়, লিভার অ্যাবসেস আলট্রাসোনোগ্রাম করলে, এবং আলট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারতেছি যে সেটা অ্যামিবিক নাকি পায়োজেনিক, কারণ পায়োজেনিক হলে অনেকগুলো থাকবে ছোট ছোট অ্যাবসেস, আমরা ধরে ফেললাম এটা পায়োজেনিক, আর অ্যামিবিকটা হচ্ছে লার্জ সিঙ্গেল অ্যাবসেস। এগুলো যে আলট্রাসোনোগ্রাম করবে ওই বলে দিতে পারবে যে কি কারণে হয়েছে, তো সিঙ্গেল অ্যাবসেস আমরা ধরে নিব যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যামিবিক হতে পারে। আর কি করতে পারি আমরা, এগুলা রিক্সি, এগুলো খুব একটা করে না, এটা হচ্ছে যে দুইটাই করা যায়, মানে একটা হচ্ছে ট্রিটমেন্ট সাথে পরীক্ষা। কি করে, আলট্রাসোনোগ্রামে দেখে দেখে ওখানে ইয়া ঢুকায়, সিরিঞ্জ ঢুকায়, অনেক সময় ইয়া বের করে আনা যায়, পাস বের করে আনে, পাস ওইখান থেকে যে পুষ থাকে ওইটা বের করে এনে পরীক্ষা করা যায়। তাহলে বের করে আনলে পুষটা বের হয়ে আসলো, আবার পরীক্ষা করা গেল, দুইটা, মানে এটা এই জন্য বলতেছে যে থেরাপিউটিক এবং এই আর কি ডায়াগনস্টিক দুইটা পারপাসে করা যায়। তবে এগুলো রিস্ক, এগুলো কেউ করে না, কারণ লিভার ইনজুরি হওয়ার চান্স থাকে, এগুলো খুবই রিস্কি। আর আমরা কি করতে পারি, সিটি স্ক্যানটা করতে পারি, সিটি স্ক্যান করা যায়। এই পরীক্ষাগুলো মোটামুটি দুইটার ক্ষেত্রেই,
তাহলে মেইন পরীক্ষাটা কিন্তু আলট্রাসোনোগ্রাম, আমরা আলট্রাসোনোগ্রাম দিব তাকে, সে আলট্রাসোনোগ্রাম করে আসলো তার। আচ্ছা এখন এখন আমরা যদি ট্রিটমেন্ট লিখি পার্থক্যে, ট্রিটমেন্টটা লেখা যাবে 4 নাম্বার পার্থক্য বা 5 নাম্বার পার্থক্য। ট্রিটমেন্টে সাধারণত পায়োজনিকে কিন্তু এমবি কে আমরা দিব হচ্ছে মেট্রোনিডাজোল। মেট্রোনিডাজোলটা আমরা 400 মিলিগ্রাম পাওয়া যায়, তো 400 মিলিগ্রাম আমরা 3 বার দিব। প্রথমে তো 10 দিন দিয়ে দেখবো, 10 দিন মানে এটা হচ্ছে ড্রাগস এর ট্রিটমেন্ট, কিন্তু একটা সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে যেটা বললাম আমরা, সিটি স্ক্যান গাইডেড অথবা আল্ট্রাসোনো গাইডেড ইয়া ঢুকে ওইটা ড্রেন করে নিয়ে আসে, ওইটা করে এটা। বাকি আমরা যদি জ্বর থাকে জ্বরের জন্য বাকি ইয়া দিব, ব্যথার জন্য ব্যথার ওষুধ দিব, মোটামুটি এটা। আর এইখানে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক, মাল্টিপল অ্যান্টিবায়োটিক লাগে, কারণ এখানে ব্যাকটেরিয়া গুলো খারাপ, ইকোলাই টিকোলাই। তো এখানে সাধারণত অ্যাম্পিসিলিন, অ্যাম্পিসিলিন দেয় অথবা আপনার ইয়া দেয় জেন্টামাইসিন, জেন্টিন নামে পাওয়া যায়, মানে এটা 80 মিলিগ্রাম সম্ভবত। হ্যাঁ এটা হচ্ছে বিডি করে দেয়, বিডি দিনে 2 বার। এগুলো সাধারণত ইনজেকশন, জেন্টামিসিনটা ট্যাবলেট সম্ভবত নাই, জেন্টিন নামে পাওয়া যায় ইনজেকশন হিসেবে। অ্যাম্পিসিলিনটা আর সাথে মেট্রোনিডাজোলও দেয়। না এগুলো ইনজেকশন, অ্যাম্পিসিলিনটাও ইনজেকশন, সাধারণত এগুলো ইনজেকশনই দেয়। হ্যাঁ পায়োজেনিকের ক্ষেত্রে, কারণ বললাম না এখানে অনেক জ্বর টর থাকে, সমস্যা বেশি থাকে। মোটামুটি মেট্রো, জেন্টিন এগুলা দিতে হবে। মেট্রোটা তো কিভাবে দিব আমরা, 3 বার দিই, ইনজেকশন দিলেও 3 বার, জেন্টিনটা 80 মিলিগ্রাম করে পাওয়া যায় সম্ভবত, বিডি করে দিতে হয়। অ্যাম্পিসিলিনটা আমার মনে নাই কত করে কিভাবে দেয়। আচ্ছা ঠিক আছে, এই তাহলে পার্থক্য আর ইয়া লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট। এইখান থেকে আমাদের হাতের কাছে যে জিনিসটা সেটা কিন্তু আমরা ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে, জন্ডিস যদি ভাইরাল হেপাটাইটিস কারণে হয় তাহলে আমরা সেটা পুরোপুরি ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট পর্যন্ত আমরা দিতে পারবো। বাকিগুলোর ক্ষেত্রে আমাদের একটু ইয়া হতে হবে, হয়তো রোগীকে কিছু পরীক্ষা টরীক্ষা দিয়ে যদি ওরকম মনে হয় আমরা রেফার করতে হবে, ঠিক আছে। মোটামুটি শেষ, আজকের টপিকস মোটামুটি শেষ। তাহলে প্রশ্নটা হলো যে জন্ডিস কি, জন্ডিসের সংজ্ঞা লিখতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে জন্ডিসের আমরা ক্লাসিফিকেশন বললাম 2 ধরনের এইটা। আর জন্ডিসটা বোঝার জন্য আমি অনেকগুলো কথা বলছি, কিন্তু বিলিরুবিন কিভাবে তৈরি হয় এগুলো কিন্তু খাতায় আপনারা নোট করে রাখবেন, যাতে আপনি যখন জন্ডিস পড়তে যাবেন এই জিনিসটা আপনার লাগবে বোঝার জন্য। এক, ঠিক আছে। সগির আহমেদকে 2 জন কেন, সাগির নাকি হ্যাঁ। আর তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাদের লিভারের ইনভেস্টিগেশন গুলা কি, পরীক্ষাগুলো কি কি আছে। হ্যাঁ তারপরে আমরা যাবো ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কাকে বলে, লিভারের ইনফেকশন হলে সেটাকে আমরা হেপাটাইটিস বলি, ভাইরাস দিয়ে হলে ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা ভাইরাল হেপাটাইটিস আমরা কি কি, কয় ধরনের হেপাটাইটিস ভাইরাস আছে ওইটা বললাম, ওইটা লাগবে। এর মধ্যে আমি বললাম যে কিছু আছে যে আমাদের দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়, কিছু আছে রক্তের মাধ্যমে, বি আর সিটা হচ্ছে রক্ত, তারপরে কি বললাম মা থেকে বাচ্চা, তারপরে হচ্ছে সেক্সুয়ালে যদি ইয়া হয় সেটা পার্টনারের কাছ থেকে যাইতে পারে, তারপরে হচ্ছে রক্ত যারা ড্রাগ অ্যাবিউজ করে আর কি, নেশাখোর, তাদের ক্ষেত্রে ওইটা হইতে পারে। এছাড়াও কিন্তু আমরা ওই একই যদি প্লেট ব্যবহার করে শেভিং করার সময় বা ইয়া করার সময়, অথবা আমরা ডাক্তাররা যারা চিকিৎসা করতে গিয়ে ধরেন হেপাটাইটিস বি পজিটিভ রোগী, তার কোন একটা সুইচ আমার হাতে প্রিক হয়ে গেল,
আমার হাতে ঢুকে গেল তাকে অপারেশন করার সময়, তো সেই ক্ষেত্রে ছড়াইতে পারে। এই জন্য ওই হেপাটাইটিস বি সি এর রোগীর অপারেশন করার ক্ষেত্রে অনেক প্রোটেকশন নেওয়া হয়। এমনকি এটা চোখের মধ্যে পড়লেও কিন্তু ছড়াই যাবে, হ্যাঁ রক্তে ঢুকে যাবে চোখে পড়লেও। এই জন্য দেখা যায় গুগলস ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে, তারপরে ডাবল গ্লাভস ব্যবহার করে অপারেশন করার সময়। এই জিনিসগুলো খেয়াল রাখে। হ্যাঁ, তো এইটা তো। আর ভাইরাল হেপাটাইটিস হলে আমরা ট্রিটমেন্ট যেটা আমাদের হাতে যেটা সেটা বললাম আমি, যে এখানে মেনলি কিন্তু রোগীকে আমরা ইয়া দিব, এই অ্যাডভাইস গুলো দিব। জ্বরের জন্য নাপা দিব, প্যারাসিটামল দিব, আর অ্যাডভাইস গুলো প্রেসক্রিপশনে লিখে দিব 1 1 2 3 4 5 করে। ওইটাই তো আমার ওষুধ। তারপরে আমরা গেলাম হচ্ছে লিভার অ্যাবসেসের মধ্যে আমরা প্রশ্ন আসবে হচ্ছে লিভার অ্যাবসেস কয় ধরনের আছে, 2 ধরনের, আর পার্থক্যটা পড়লেই তো সব ইনফরমেশন গুলো চলে আসতেছে, তাহলে পার্থক্যটা পড়তে হবে। ঠিক আছে, অনেক বড় জিনিস কিন্তু শর্ট হয়ে গেছে এখানে পার্থক্যটার মধ্যে আনাতে। আর কিছু কমন জিনিস বললাম যে দুইটার ক্ষেত্রেই, ওইটা পার্থক্য নিচে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা। পরীক্ষা এভাবে গোছাই লিখে ফেলেন। হ্যাঁ, কই গ্রুপে তো কেউ দিচ্ছে না, 2 1 জন দেয় দেখি, ভালোই লেখে, দিলে একটু বোঝা যায় যে কিরকম করে নোট টোট করতেছে। আর এগুলো হচ্ছে সাথে সাথে পড়ে ফেলবেন। ধরেন আজকের পড়াটা যদি কেউ কালকে লেখে সকালবেলা, সে নোট করে, মানে ভিডিওটা আবার শুনে, শোনার পরে যদি লেখে, তাহলে ওর লিখতে লিখতে আর শুনতে শুনতেই অর্ধেক পড়া হয়ে যাবে। বাকি একটু যদি পরে দেখে পরীক্ষার সময়, তাহলে এমনি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা সবাই ব্যস্ত মানুষ, এত পড়ার টাইম নেই, সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা দিলাম, লিখলাম, লিখলে কিন্তু বেশি মনে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শেষ করতেছি এখন, আমরা শেষ করি তাহলে। হ্যাঁ,